সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আইআরভি রিসার্চ বিএসএস এমএসএস পিএইচডি চ্যানেল কর্তৃক আয়োজিত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট বাবরের আত্মজীবনীতে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি অনিক মণ্ডল। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 সালের 14 ফেব্রুয়ারি ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মেছিলেন। ফারগানা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তিনি ফারগানার প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় পুত্র ছিলেন। তার স্ত্রী কুতলুক নিগার আনাম ইউনুস খান এর কন্যা ছিলেন। তিনি তৈমুর লংয়ের ষষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মিরন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। মঙ্গলদের থেকে উদ্ভূত বার্লাস উপজাতিতে বেড়ে উঠলেও বাবর জাতিতে তুর্কি ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণে ছিলেন। এই অঞ্চলগুলো পরবর্তীতে ইসলামিক জাতিতে পরিণত হয় এবং তুর্কিস্তান এবং খোরাসান নামে পরিচিতি লাভ করে। বাবরের মাতৃভাষা ছিল চাগাতাই, যা তার কাছে তুর্কি ভাষা নামে পরিচিত ছিল। এছাড়া তৈমুরীয় বিত্তবানদের প্রধান ভাষা পার্সিও তার দখল ছিল। তিনি চাগাতাই ভাষাতে তার আত্মজীবনী বাবরনামা লিখেছেন, যার ভাষা বাক্য গঠন শব্দ মূলত পারস্য ভাষার অনুসারী। বাবর একজন মঙ্গোলীয় হয়েও মধ্য এশিয়ার তুর্কি এবং ইরানিদের কাছ থেকে ব্যাপক সহযোগিতা লাভ করেছিলেন এবং তার সৈন্যবাহিনীতে পার্সি, তুর্কি অথবা ষাট জাতি বাবর যে নামে ডাকতেন। পাঠান আরবীয় মানুষ ছিলেন। এছাড়াও তার সৈন্যবাহিনীতে কিচিলবাস যোদ্ধারাও অন্তর্ভুক্ত করেছিলেন। পার্সিয়া থেকে শিয়া ও সুফির ধর্মীয় ধারা বর্তমান ছিল, যা পরবর্তীকালে মুঘল কোর্টে সর্বাপেক্ষা প্রভাবশালী হয়েছিল। কথিত আছে বাবর শক্ত সমর্থ এবং শারীরিকভাবে সুস্থ ছিলেন। তিনি কেবল ব্যায়ামের জন্য দু কাঁধে দুজনকে নিয়ে ঢাল বেয়ে দৌড়ে নামতেন। কিংবদন্তি আছে বাবর তার সামনে পড়া সবগুলো নদী সাঁতরে পার হতেন এবং উত্তর ভারতের গঙ্গা নদী দুবার সাঁতার দিয়ে পাড়ি দিয়েছিলেন। বাবরের দৃঢ় স্পৃহা ছিল তার প্রথম স্ত্রী সুলতান বেগমের কাছে তিনি কিছুটা লাজুক ছিলেন। পরে তার উপর আগ্রহ হারিয়ে ফেলেন। 1494 সালে মাত্র 12 বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন। তিনি ফারগানার সিংহাসনে আরোহণ করেন, যা বর্তমানে উজবেকিস্তান নামে পরিচিত। তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করেছিলেন এবং তার অন্যান্য শত্রুও ছিল। একসময় সে বাবরকে ক্ষমতাচ্যুত করতে সফল হয়, ফলে জীবনের বেশ কিছু সময় তাকে আশ্রয়হীন এবং যাযাবরের ন্যায় জীবনযাপন করতে হয়। এ সময় তার সাথে শুধুমাত্র তার বন্ধু ও চাষিদের যোগাযোগ ছিল। 1497 সালে বাবর সমরকন্দের উজবেক শহরে আক্রমণ চালান এবং 7 মাস পরে শহর দখল করতে সক্ষম হন। ইতিমধ্যে প্রায় 350 কিলোমিটার দূরের ফারগানায় কিছু নোবেলদের বিদ্রোহের কারণে তাকে স্থানটি হারাতে হয়। ফারগানা পুনরুদ্ধারের জন্য অগ্রসর হলে তার বাহিনীর লোকজন তাকে ফেলে চলে যায়, ফলে তাকে সমরকন্দ ও ফারগানায় উভয়ই হারাতে হয়। 1501 সালে বাবর আবার সমরকন্দ দখল করতে প্রস্তুতি নেন, তবে আবারও তার পরাক্রমশালী প্রতিপক্ষ মোহাম্মদ শেবানি খান এর কাছে পরাজিত হন। তিনি তার কিছু অনুচর নিয়ে পালিয়ে আসতে সমর্থ হন। পরবর্তীতে বাবর একটি শক্তিশালী দল গঠনে মনোযোগী হন এবং প্রধানত তাজিক ও বাদাখশানদেরকে তার দলে অন্তর্ভুক্ত করেন। 1504 সালে তুষার সমৃদ্ধ অঞ্চল হিন্দুকুশ পর্বত অতিক্রম করেন এবং কাবুল দখল করেন। এর ফলে তিনি একটি নতুন ধনী রাজ্য লাভ করেন এবং নিজের ভাগ্য প্রতিষ্ঠা করেন এবং বাদশাহ উপাধি গ্রহণ করেন। 1506 সালে হুসাইন বাইকারাহা এর মৃত্যু তার অভিযানকে বিলম্বিত করে। বাবর তার মিত্রপক্ষের
শহর হেরাতে 2 মাসের জন্য অবস্থান করে সম্পদের অভাবে এলাকা ছেড়ে দিতে বাধ্য হন। এর মধ্যেও তিনি এই রাজ্যকে প্রাচুর্যমণ্ডিত করেছেন। হেরাতের শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের আধিক্য তাকে চমৎকৃত করে। তিনি ওহিগুরের কবি মীর আলী শির নাভাই এর সাথে পরিচিত হন। নাভাই তার সাহিত্যে চাগাতাই ভাষা ব্যবহার করতেন। তিনি বাবরকে তার আত্মজীবনী লিখতে উৎসাহিত করেন। ঘনিয়ে আসা একটি বিদ্রোহ তাকে হেরাত থেকে কাবুলে আসতে বাধ্য করে। তিনি এই পরিস্থিতি সামলে ওঠেন। তবে 2 বছর পর একটি বিপ্লব সংগঠিত হবার পর তার কিছু শীর্ষস্থানীয় নেতা তাকে কাবুল থেকে তাড়িয়ে দেন। বাবর কিছু সঙ্গীসহ শহর থেকে পালিয়ে গেলেও পুনরায় শহরে ফিরে এসে কাবুল দখল করেন। বিদ্রোহীদের তিনি তার অধীনে নিয়ে আসেন। এদিকে 1510 সালে মোহাম্মদ শেবানি পার্সিয়ার শাসনকর্তা ইসমাইল সাকাভিত এর কাছে নিহত হন। বাবর এই সুযোগে তার পূর্বপুরুষের রাজ্য তিমুরিদ পুনরুদ্ধার করতে চেষ্টা করেন। কয়েক বছর বাবর ইসমাইল এর সাথে মধ্য এশিয়া দখলের জন্য মিলিত হন। বাবর সাকাভিতকে তার রাজ্যে সার্বভৌম রাজা হিসেবে চলার অনুমতি দেন। শাহ ইসমাইল বাবর ও তার বোন খানজাদার মধ্যে পুনর্মিলন ঘটান। খানজাদাকে শেবানি বন্দি করে জোরপূর্বক বিয়ে করেছিলেন। ইসমাইল বাবরকে অনেক ধন সম্পদ এবং রসদ সরবরাহ করেছিলেন এবং প্রতিদানে বাবর তাকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিলেন। এদিকে শাহ এর পারস্য শিয়া মুসলিমদের একটি অভেদ্য দুর্গে পরিণত হয় এবং তিনি নিজেকে সপ্তম শিয়া ইমাম ইমান মুসা আল কাজিমের বংশধর হিসেবে দাবি করতেন। তখন তার নামে মুদ্রা চালু করা হয় এবং মসজিদে খুতবা পড়ার সময়ে তার নাম নিয়ে পড়া হতো। এই যুক্তিতে বাবর পারস্যের মিত্র রাজ্যের সাথে সখ্যতা গড়ে তোলেন। পার্সিয়ার শাহকে তাড়ানোর জন্য যদিও কাবুলেও বাবরের নামে মুদ্রা ও খুতবা প্রচলিত ছিল। পরে বাবর বুখার দিকে রওনা হন এবং সেখানে তার বাহিনীকে স্বাধীনতার সৈনিক হিসেবে মূল্যায়ন করা হয়। তিমুরিদ হিসেবে এক্ষেত্রে তার খুব সমর্থন ছিল। শহর ও গ্রামের লোকজন তাকে ও তার বাহিনীকে সাহায্য করতে গিয়ে সর্বস্ব উজাড় করে দিত। বাবর পার্সিয়ার সহযোগিতা ফিরিয়ে দেন তাদের প্রয়োজন মনে না করার আত্মবিশ্বাসে। 1511 সালের অক্টোবর মাসে প্রায় 10 বছর পরে বাবর সমরকন্দে আবার প্রবেশ করতে সমর্থ হন। বাজার স্বর্ণ বেষ্টিত হয়ে গিয়েছিল এবং আবারও জনগণ তাদের মুক্তিদাতাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিল। বাবর শিয়া পোশাক পরে সুন্নিদের সামনে দাঁড়ান এবং পরিস্থিতি সামাল দেন। তার কাজিন হায়দার লিখেছেন, বাবর একটু ভীত ছিলেন পার্সিয়ার সাহায্য প্রত্যাখ্যান করে। পার্সিয়ার শাহকে খুশি রাখার জন্য বাবর সুন্নি সম্প্রদায়কে কোনো লাঞ্ছনা করেননি এবং শাহ এর সহযোগিতার আনুষ্ঠানিক হাতটিও সরিয়ে দেননি। এর ফলে 8 মাস পরে তিনি উজবেক পুনরায় জয় করতে সমর্থ হন। ইব্রাহিম লোদি অনেকের অপ্রিয় ছিলেন, এমনকি তার নিজস্ব নোবেলদের কাছেও। বাবর 12,000 সৈন্য জোগাড় করেন এবং লোদির আফগান নোবেলদেরকে তার সামিল হবার আমন্ত্রণ জানান। এই সৈন্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, কেননা তারা অবসর হবার সময় স্থানীয় অনেকেই তাদের সাথে যোগ দিচ্ছিল। দুই পক্ষের মধ্যে প্রথম বড় সংঘর্ষ হয় 1526 সালের ফেব্রুয়ারি মাসে। বাবরের পুত্র হুমায়ুন 17 বছর বয়সে তিমুরিদ বাহিনীকে নেতৃত্ব দেন ইব্রাহিমের উন্নত বাহিনীর বিপরীতে। হুমায়ুনের বিজয় অর্জন ছিল অনন্য খণ্ডযুদ্ধের চেয়ে বেশি কঠিন। এটি একটি চূড়ান্ত বিজয় ছিল। যুদ্ধের পর 8টি হাতিসহ প্রায় শতাধিক যুদ্ধবন্দীকে আটক করা হয়। তারপর অন্যান্য যুদ্ধের বন্দীদের মতো এই বন্দীদের পরে আর মুক্ত করা হয়নি। হুমায়ুনের আদেশ অনুসারে তাদের হত্যা করা হয়। বাবরের স্মৃতিকথায় আছে, উস্তাদ আলিকুলি খান এবং মেচলকধারীদের সকল বন্দীকে গুলি করার আদেশ দেওয়া হয়েছিল। হুমায়ুনের প্রথম যুদ্ধের অভিজ্ঞতা
অভিজ্ঞতা ছিল এটি, যা একটি চমৎকার পূর্বাভাস। এটি ছিল খুব সম্ভবত ফায়ারিং স্কোয়াডের প্রথম উদাহরণ। ইব্রাহিম লোদি প্রায় 1 লক্ষ সৈন্য এবং 100টি হাতি সহ বাবরের দিকে অগ্রসর হন। তখন বাবরের সৈন্য সংখ্যা লোদির অর্ধেকেরও কম ছিল, যা সর্বসাকুল্যে প্রায় 25,000 এর মতো। 1526 সালের 21 এপ্রিলে সংঘটিত এই যুদ্ধটি পানিপথের প্রথম যুদ্ধ নামে খ্যাত এবং বাবর ও লোদির মধ্যে প্রধান সংঘাত। যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন এবং তার বাহিনীকে পরাজিত করে তাড়িয়ে দেওয়া হয়। বাবর দ্রুত দিল্লি এবং আগ্রা উভয়ের দখল নেন। ওই দিনই বাবর হুমায়ুনকে আগ্রা যাবার আদেশ দেন, জাতীয় ধন সম্পদ লুটপাটের হাত থেকে রক্ষা করার জন্য। হুমায়ুন সেখানে রাজা গোয়ালিয়রের পরিবারকে পান। রাজা যুদ্ধে নিহত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিশ্চয়তা লাভের আশায় হুমায়ুনকে একটি বড় হীরা দেন। এই হীরাটিকে বলা হতো কোহিনূর বা আলোর পর্বত। ধারণা করা হয় এটি তারা তাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য করে। এই পরিবারটি গোয়ালিয়রের শাসনকর্তা ছিল। পেছনে উপহারটির গুরুত্বের কথা জানা যায় না। বাবর বিজয়ের তৃতীয় দিন দিল্লি পৌঁছেন। তিনি তার উপস্থিতি উদযাপিত করেন যমুনা নদীর তীরে এবং সেখানে শুক্রবার পর্যন্ত উৎসব স্থায়ী করা হয়। পরে মুসলমানেরা শোকরানা নামাজ আদায় করেন এবং জামে মসজিদে তার নামে তিনি খুতবা শোনেন। পরে তিনি আগ্রার দিকে অগ্রসর হন। ছেলের সাথে সাক্ষাতের জন্য বাবরকে সেই পাথরটি দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। বাবর বলেছিলেন, আমি তাকে এটি ফিরিয়ে দিলাম এবং একজন বিশেষজ্ঞ অলঙ্কারবিদ বললেন যে এর মূল্য দিয়ে পৃথিবীর সকল লোককে 2.5 দিন খাওয়ানো যাবে। পরবর্তী 200 বছর এটি বাবর হীরা নামে পরিচিত ছিল। বাবর 1530 সালের 26 ডিসেম্বর আগ্রায় মৃত্যুবরণ করেন। কথিত আছে যে পুত্রের আরোগ্যের জন্য বাবর নিজেকে উৎসর্গ করেন। পুত্র হুমায়ুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে পিতা বাবর তার নিজের জীবনের বিনিময়ে স্রষ্টার নিকট পুত্রের আরোগ্য কামনা করেন। ক্রমান্বয়ে হুমায়ুন আরোগ্য লাভ করতে থাকেন এবং বাবর পীড়িত হয়ে মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদদের মতে ইব্রাহিম লোদির মা বাবরকে হত্যার জন্য বিষ প্রয়োগ করেছিলেন। সেই বিষের ক্রিয়া তার শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে দেয়। এছাড়া শারীরিকভাবে প্রবল শক্তিশালী বাবর ভারতের আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে পারছিলেন না। হুমায়ুন নামায় গুলবদন বেগম বলেছেন, বাবর অনেক আগে থেকেই পেটের পীড়ায় ভুগছেন। এছাড়া তাকে মানসিক ও শারীরিক অসুস্থতায়ও অনেক যুদ্ধে লড়তে হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টস করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।